ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন সহকর্মী শাকির আহমেদ। শাকির, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শিক্ষার্থীরা উৎসবের আমেজে মেতে উঠেছেন। প্রার্থীরাও আনুষ্ঠানিক প্রচারণা শুরু না করলেও কুশল বিনিময় সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিশ্রুতি জানান দিচ্ছেন। এই ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কি ভাবছেন, কেমন প্রার্থীকেই বা তারা বেছে নেবেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী যারা ডাকসু নির্বাচনে ভোট দেবেন। প্রথমেই যেতে যাই মোবাশিরুজ্জামান হাসান, আপনার কাছে। প্রায় 6 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পাশাপাশি হল সংসদ নির্বাচন, একজন শিক্ষার্থী হিসাবে ক্যাম্পাসে কি ধরনের পরিবেশ দেখছেন এবং আপনি কতটা আসলে এক্সাইটেড এখানে ভোট দেওয়ার? আচ্ছা, আপনি যদি দেখেন যে 2019 থেকে 2025 প্রায় 6 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী 9 সেপ্টেম্বর আমাদের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি কেন্দ্র করে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে একটি উত্তেজনা বিরাজমান রয়েছে। আপনি যদি দেখেন যে আমাদের এই প্রজন্মে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে তাদের অধিকাংশই প্রায় 2 বছর অথবা 3 বছর, কেউ 4 বছর আগে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মতো তাদের সক্ষমতা তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে তারা যে আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারের প্রেসিজম এবং তাদের ভোটাধিকার হরণের কারণে তারা ভোট দিতে পারেনি। সেইটিকে কেন্দ্র করে তারা এই পর্বে এসে তাদের যে ডাকসু নির্বাচন রয়েছে, ডাকসু নির্বাচনে তারা যে ভোট দিতে পারবে এই ভোটটি নিয়ে তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজমান রয়েছে। তবে সাথে সাথে আমাদের যখন তফসিল ঘোষণা হয় তার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে 2 ধরনের একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। একটি দ্বিধাদ্বন্দ্ব যে আসলেই কি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, এবং তার পরবর্তীতে যদি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তার পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা শিক্ষার্থীদের জন্য কি করবেন, অথবা তারা কি ধরনের ইশতেহার ঘোষণা দিয়ে আমাদের ভোটগুলো চাইতে আসবেন। এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জানাশোনা এবং তাদের মধ্যে বিভিন্ন আলোচনা হয়। আমরা যখন হলে থাকি নামাজের পরে, তারপর আমরা যখন খাওয়া দাওয়া করতে যাই ক্যান্টিনে, আমরা যখন ক্লাস করি, এখন সামনে যে আমাদের ডাকসু নির্বাচন, সব এই ডাকসু কেন্দ্রকে আমাদের আলোচনা চলছে। তবে কেন আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের একটি বক্তব্য দেখেছি যে স্যার বক্তব্য দিয়েছেন যদি কেউ ডাকসু নির্বাচনে বাধা প্রদান করে তাহলে স্যার কারা বাধা প্রদান করছে অথবা কি সেগুলো ঘোষণা দিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দিবেন। আসলে এই জায়গাটি আমাদের একটি সংকটের জায়গা ছিল যে আসলে ডাকসু নির্বাচন হবে কিনা। তবে ইতিমধ্যে আমরা যতই দিন যাচ্ছে ততই আমরা বুঝতে পারছি যে আসলে সামনে ডাকসু নির্বাচন, আমরা আমাদের যে প্রত্যাশিত ডাকসু নির্বাচন সেটি আমরা পেতে যাচ্ছি। আরেকটি বিষয় কি, আমাদের যদি আমাদের এই 5ই আগস্ট না আসতো, আসলে আমরা যে এখন যে ডাকসুর যে আমেজ দেখতে পাচ্ছি সেটি আসলে আসতো না। কারণ আমরা দেখেছি যে প্রায় 28 বছর পরে 2019 সালে আমাদের ডাকসু নির্বাচন হয়েছে। তবে এই 19 সালের পর থেকে 2020 সালে যখন ডাকসুর মেয়াদ শেষ হয়, পরবর্তীতে আমাদের পরবর্তী ডাকসু কখন হতো সেটি আমরা নির্ধারিত সময় আমরা পাচ্ছিলাম না। তবে এই পর্বে এসে আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমার থেকে যে চাওয়াটা সেটা যারা ডাকসুতে নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আমার বিশেষ একটা চাওয়া থাকবে যে ডাকসুকে আপনারা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন। একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত আপনারা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, সেটা আমাদের যেরকম একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের সেমিস্টার ফাইনাল অনুষ্ঠিত হয়, ঠিক ওরকমভাবে আমাদের যে ডাকসু নির্বাচনটিকে একটি নির্দিষ্ট সময় অন্তর আপনারা অন্তর্ভুক্ত করে, তাহলে দেখা যাবে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 90% অপ্রাসঙ্গিকতা আছে এবং 90% কৃত্রিম সমস্যা আছে সেগুলো অটের সমাধান হয়ে যাবে। ধন্যবাদ মোবাশিরুজ্জামান হাসান। আমরা আরেকজন শিক্ষার্থী আইভি আক্তার, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা জানি যে এবারের ভোটারদের মধ্যে অর্ধেক নারী। আপনারা নারী শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে আসলে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন এবং নতুন যারা প্রতিনিধি আসবে তাদের কাছে আপনাদের কি দাবি থাকবে? ডাকসুকে কেন্দ্র করে বা ডাকসুর ইস্যুতে কারো কাছে স্পষ্ট নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক অংশ নারী, 47% নারী ভোটার, অর্থাৎ টোটাল শিক্ষার্থীর অর্ধেক অংশ কিন্তু নারী। কিন্তু এই অর্ধেক অংশ নারী যখন বলছি শুরুতেই এটা দিয়ে শুরু করতে হয় যে আমরা জানি যে ছেলেদের জন্য 4টি হল বরাদ্দ রয়েছে, আবাসিক হল। তার বিপরীতে মেয়েরা যে অর্ধেক অংশ তাদের জন্য রয়েছে কেবল 5টি হল আবাসিক হল বরাদ্দ রয়েছে। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে কতটা একটা স্পষ্ট বৈষম্য শিক্ষার্থীদের মধ্যে। তো এই ডাকসুকে কেন্দ্র করে একটা নারী শিক্ষার্থীদের বিশেষ করে একটা বড় প্রত্যাশার জায়গা হচ্ছে এই ডাকসুর প্রতিনিধিত্বের মাধ্যমে
তাদের যে একটা আবাসনের একটা চরম সংকট রয়েছে সেটি নিরসনের পথে যাবে। অর্থাৎ তাদের প্রাণের দাবি এখন হচ্ছে যে একটি নতুন আবাসিক হল, ন্যূনতম একটি নতুন আবাসিক হল নির্মাণের পথে প্রশাসন যাবে এবং সেটি ডাকসু সেটিতে হচ্ছে হেল্প করবে, যাতে হচ্ছে প্রশাসনকে চাপ দিয়ে একটি নতুন আবাসিক হল করা যায়। আর এখন তো যদি নতুন কোনো আবাসিক হল নির্মাণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা চায় যে ন্যূনতম হচ্ছে হোস্টেল টাইপের কোনো হচ্ছে আবাসনের জন্য, যাতে প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী যখন আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তার কাছে ঢাকার শহর এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছুই অজানা, একদমই অচেনা একটা জায়গা। সেই জায়গা থেকে তারা যাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো হোস্টেলের মতো যদি আবাসনের জায়গা রাখা হয়, যাতে তারা সেখানে নিরাপদে থাকতে পারে। কারণ তারা যখন প্রথমে আসে বিভিন্ন জায়গায় তারা আসলে ওঠে অসহায়ভাবে এবং বিভিন্ন রকমের আসলে হ্যারাসমেন্টের শিকার হয়। সেই জায়গা থেকে আবাসনের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা তাদের নারী শিক্ষার্থীদের প্রাণের দাবি। দ্বিতীয়ত হচ্ছে যে আবাসিক হলগুলো রয়েছে, আপনি জানবেন সেখানের প্রশাসনিক কাঠামোতে যে যারা দায়িত্বরত থাকেন, সেখান থেকে প্রশাসনিক কাঠামোর হাউস টিউটর থেকে শুরু করে কর্মচারী নিজেদেরকে অনেক ক্ষেত্রে অনেকেই প্রভুর আসনে বা প্রভুত্ব বিষয়টা তাদের ভিতরে রয়েছে। তারা মনে করেন যে এই হলে যে তারা আসলে কর্মরত রয়েছেন, নারী শিক্ষার্থীদের কাছে তারা মনে করেন যে যখন একটা সিটের ব্যবস্থা করে দিচ্ছেন তখন এটা যেন তিনিই করে দিচ্ছেন বা করুণা বা দয়া দাক্ষিণ্যের ভিত্তিতে দিচ্ছেন। সেই জায়গা থেকে নারীদেরকে যখন একটি নারী হলে ওঠে তখনও সে অসহায় কান্না করে কিংবা হচ্ছে 5-6 মাস পরে হলে উঠতে পারেন। আবার ঠিক একইভাবেও সেটি যেন সুষ্ঠুভাবে আগামী ডাকসু সমাধান করে। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর কাছে যাব। মোল্লা তৈমুর রহমান, আপনার কাছে জানতে চাই, নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে কথা হচ্ছিল, ছেলে শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে আসলে কি বলবেন? পাশাপাশি গণরুম গেস্টরুম তো এখন নেই, তো আপনারা হলের কোন বিষয়গুলো নিয়ে আসলে এখনো আতঙ্কে বা শঙ্কার মধ্যে আছেন? আসলে কি ছেলেদের যে আমরা বলতে গেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মূলত নিয়ন্ত্রিত হয় হল কেন্দ্রিক। কারণ সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে শুধুমাত্র যারা বাইরে থাকেন তারা সাধারণত ক্লাস করতে আসেন, ক্লাস শেষে অন্যান্য যে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে সেগুলো করে সাধারণত বাড়িতে চলে যান। কিন্তু সাধারণত হলে যে শিক্ষার্থীরা থাকেন তারা সবসময় ক্যাম্পাসের ভিতরেই থাকার একটা টেন্ডেন্সি থাকে এবং এখানে ঘোরাফেরা, এখানে চলাফেরা এবং বাংলাদেশের রাজনীতির একটি বড় অংশ আপনারা দেখতে পারবেন যে হল কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয়। সেক্ষেত্রে ধরেন যে বড় পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো থাকে তাদেরকে প্রোটোকল দেওয়া বা তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তার যে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা থাকে তারা ম্যাক্সিমাম দেখা যায় কি ঢাকা বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক কি এখন তো সেটি নেই, আপনারা কেন আবার সেটি আশঙ্কা করছেন? এখন বিষয় হচ্ছে কি যে এটা হচ্ছে একটা স্লো পয়জনের মতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের যে সিচুয়েশন ছিল এবং যে প্রিভিয়াস যত রেজিমগুলোই ছিল কোনো না কোনোভাবে দেখা গেছে যে তারা শিক্ষার্থীদের ব্যবহার করে, শিক্ষার্থীদের দুর্বলতাকে ব্যবহার করে এবং তাদের যে আর্থিক অসচ্ছলতা এই অবস্থাটাকে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই শিক্ষার্থীদের ব্যবহার করেছে এবং তাদের উপরে নির্যাতন চালিয়েছে এবং তাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর নির্যাতন চালিয়েছে। এবং এমনও বলা যায় যে এক্ষেত্রে শিক্ষক রাজনীতিও বেশ গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেছে। যেমন হল প্রভোস্ট এবং হাউস টিউটর যারা থাকেন তারা সাধারণত দেখা যায় কি যে সরকারের যে দল থাকে সেই দল থেকেই বা তাদের সাপোর্টে যারা থাকবে এরাই সাধারণত হাউস টিউটর এবং প্রভোস্ট হয়ে থাকেন। এরা করে কি যে শিক্ষার্থীরা যদি এমন কোনো দাবি করে বসে বা এমন কোনো কার্যক্রম করে বসে যেটা সরকারের সাথে অ্যালাইন করে না, সেই বিষয়গুলোকে ওই হাউস টিউটর এবং প্রভোস্ট এরা ওই তাদের যে ছাত্র সংগঠন আছে, যেমন আগে ছাত্রলীগ ছিল, তাদেরকে এমনভাবে বলে দেয় যে এই ছেলেটা কিন্তু এই কাজটা করছে, আপনারা ব্যবস্থা নেন। তখন ওই কর্তৃপক্ষ থেকেই তাদেরকে পুলিশে তুলে দেওয়া, তাদেরকে টর্চার করা এবং তাদের একাডেমিক লাইফ নষ্ট করা, তাদেরকে বিশ্ববিদ্যালয় বহিষ্কার করা সহ অনেকগুলো কাজ করে থাকে। এই যে ট্রমা এবং এটা আলটিমেটলি স্লোলি এবং শিওরলি এই ধরনের হওয়ার যে একটা টেন্ডেন্সি বা শঙ্কা, এ থেকে শিক্ষার্থীরা বের হতে পারে না। কারণ এমনও ইতিহাস, আমি নিজেই এর ভুক্তভোগী ছিলাম 2022 সালে ছাত্রলীগের গণরুম গেস্টরুমের শিকার হয়েছিলাম। আমাদের শাকির ভাই ছিলেন ওই সময়, তিনি এই জিনিসটাকে এবং সময় টিভির মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয়েছিল এবং তার থেকে আমরা একটা প্রতিকার পেয়েছিলাম। তো আমরা চাই না যে ওই কালচারটা আবার ফেরত আসুক। কারণ আরেকটা জিনিস এখানে তুলে ধরতে চাই যে যখন ডাকসু হয় এবং যখন নির্বাচন হয় এবং নির্বাচন এবং ডাকসুর মধ্যে একটা বিষয়ে কমন থাকে যে সেন্ট্রাল যে পার্টি তারা এই ডাকসুকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় হল এবং শিক্ষার্থীদেরকে
সবসময় একটা নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে চাই আমরা চাই যে এবং এই নিয়ন্ত্রণ থেকে আমরা বের হতে চাই। আসলে শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম যেটি হোক। আমাদের সঙ্গে আরেকজন আছেন সুমাইয়া আক্তার। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, অনেক প্রার্থী, এবার আমরা প্রার্থীর ছড়াছড়ি দেখছি, আসলে কি ধরনের প্রার্থীকে বেছে নেবেন, প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি? জি, আপনি জেনে থাকবেন যে গত যত ডাকসু নির্বাচন হয়েছে, যারা পদপ্রার্থী যারা জয়লাভ করেছে তারা এমপি মন্ত্রী পর্যায় পর্যন্ত জাতীয় নির্বাচনে যায়। কিন্তু ডাকসু যে কারণে হচ্ছে শিক্ষার্থীর যে দাবিগুলা, শিক্ষার্থীর চাওয়াগুলা, এগুলো আসলে অপূর্ণই থেকে যায়। আমরা এখন সাধারণ শিক্ষার্থী হিসেবে যেটা চাচ্ছি যে আমাদের যে দাবিগুলা, এগুলো ডাকসুর যারা পদপ্রার্থী যারা জয়লাভ হবে এবং তারা সেই ভিসি স্যার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এগুলো আমাদের পূর্ণ করে দিয়ে যাবে এই দাবিগুলা, এবং বিচক্ষণতার সহিত এই দাবিগুলো পূর্ণ করবে। এবং হচ্ছে যে এই যে ভাই বলছিল যে ভিপি নির্বাচন বা হচ্ছে ডাকসু নির্বাচন আমাদের যে কারণে হচ্ছে, এটা যেন প্রত্যেক সময় অবধারিত থাকে। এবং আপু যেটা বলছিল ওনার সাথে একটু অ্যাড করতে যাচ্ছি যে শিক্ষার্থীর একটা নিরাপত্তা, নারী শিক্ষার্থীর নিরাপত্তা নিয়েও আমাদের কথা তুলতে হবে। যারা এই জিনিসটা আমাদের পূর্ণ করে দিতে পারবে, এই জিনিসগুলো দেখবে, তাদেরকে আমরা ভোট দিব। এবং ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি যে এই যে গ্যাস্ট্রুম গণরুম কালচার, এই রাজনীতি যেন আরও ফিরে না আসুক, এমন ধরনের প্রার্থী আমরা চাচ্ছি এই ডাকসু নির্বাচনে। চারজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকেও। আমরা আগামী পর্বে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী হয়েছেন তাদের ইশতেহার, তাদের ভাবনা জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের। ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের ভাবনাগুলো জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।